সকল শিক্ষার্থী বৃহদের আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব যে তড়িৎ বিশ্লেষণ যে অধ্যায়টি পড়ছিলাম সেই তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে তড়িৎ বিশ্লেষণ কি, তড়িৎ বিশ্লেষণ কি করে হয়। আচ্ছা, তো তড়িৎ বিশ্লেষণ কি না দ্রবীভূত বা গলিত তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তখন কি করা হয়, তড়িৎ প্রবাহ চালনা করা হয়। তখন পদার্থটির কী ঘটে, রাসায়নিক বিয়োজন ঘটিয়ে সেখানে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট কী হয়, নতুন পদার্থ উৎপন্ন হয়। তো এই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে তড়িৎ বিশ্লেষণ। তো কি বললাম যে দ্রবীভূত বা গলিত তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে পদার্থটির রাসায়নিক বিয়োজন ঘটিয়ে নতুন ধর্ম বিশিষ্ট বা ভিন্ন ধর্ম বিশিষ্ট কি নতুন পদার্থ উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কি করতে হবে, দ্রবীভূত বা গলিত তড়িৎ বিশ্লেষণকে একটি পাত্রে নিতে হয়, যে পাত্রটি সাধারণত কাচের হয়ে থাকে এবং যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটাকে সাধারণত বলা থাকে ভোল্টামিটার পাত্র। তো এরপর তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে দুটি সুপরিবাহী ধাতব, সেটা পাত হতে পারে বা সেটা দণ্ড হতে পারে। তো দুটি সুপরিবাহী ধাতব বা অধাতব, সেটা হতে পারে পাত বা দণ্ড, সেটাকে কি হয়, আংশিকভাবে ডুবিয়ে রাখা হয়। তো ধাতব, পাত বা দণ্ড যেগুলো আমরা নিয়ে থাকি, সেগুলো কার কার নেওয়া হয়ে থাকে, সেগুলো নেওয়া হয়ে থাকে প্লাটিনাম, তারপরে নিকেল, আয়রন, কপার, এগুলো হচ্ছে ধাতব দণ্ড বা পাত। আচ্ছা, অধাতব দণ্ড বা পাত হিসাবে যাকে নেওয়া হয় সেটা হচ্ছে কি, গ্রাফাইটকে। আচ্ছা, তো এই যে দণ্ডগুলো বা পাতগুলো নেওয়া হয়, এগুলো কি হিসাবে ব্যবহার করা হয়, এগুলোকে তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হয়। এবং এই সবসময় কি নেওয়া হয়, এই ভোল্টামিটার পাত্রে সবসময় দুটো পাত বা দণ্ডকে নেওয়া হয়, যেখানে একটাকে ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে এবং আরেকটাকে কি হয়, ব্যাটারির পজিটিভ প্রান্তে বা মেরুর সঙ্গে কি করা হয়, যুক্ত করা হয়। তো আমরা জানি যে আগের দিন দেখেছিলাম অ্যানোড এবং একটা হচ্ছে কি ক্যাথোড, তাই না? তো যেটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয় সেটা হচ্ছে কি অ্যানোড, এবং ব্যাটারি যেটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয় সেটা হচ্ছে ক্যাথোড। সেটা আগে আমরা জেনেছিলাম। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে আজকে এই তড়িৎ বিশ্লেষণের আয়নীয় ব্যাখ্যা কি করে তড়িৎ বিশ্লেষণ হয়, সেই তড়িৎ বিশ্লেষণের আমরা কি করব, আয়নীয় ব্যাখ্যা করব। আচ্ছা, তো গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় তবে কি হয়, যে ক্যাটায়নগুলো রয়েছে, ক্যাটায়নগুলো কি হবে, আমার আগের দিন দেখেছিলাম যে তড়িৎ বিশ্লেষকগুলো যখন দ্রবীভূত বা গলিত অবস্থায় নেওয়া হয় সেগুলো কি হয়, আয়নে বিয়োজিত হয়। এবার আয়নে বিয়োজিত হয়ে যে ক্যাটায়ন এবং যে অ্যানায়ন উৎপন্ন করে, তখন কি হয়, ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যায় এবং অ্যানায়নগুলো কি হয়, অ্যানোডের দিকে গমন করে। তো ক্যাটায়নগুলো যখন ক্যাথোডের সংস্পর্শে আসে সেখানে কি হয়, উপযুক্ত সংখ্যক তারা কি করে, ইলেকট্রন গ্রহণ করে, তারপরে সেগুলো তড়িৎ নিরপেক্ষ বা প্রশম পরমাণু বা মূলকে সেটা কি হয়, পরিণত হয়। ঠিক একই ঘটনা অ্যানোনের ক্ষেত্রে ঘটে, যে অ্যানোনের ক্ষেত্রে কি হয়, অ্যানোনের ক্ষেত্রে অ্যানোডে যখন অভিমুখে গমন করে, তো অ্যানোডের সংস্পর্শে এসে অ্যানায়নগুলো কি করে, ইলেকট্রন বর্জন করে। তো অ্যানোনের মধ্যে যে নেগেটিভ চার্জ ছিল তার জন্য যে অতিরিক্ত ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনগুলোকে কি করে, বর্জন করে তড়িৎ নিরপেক্ষ প্রশম পরমাণু বা মূলকে কি হয়, পরিণত হয়। যেমন ধরে একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে যে যখন আমরা কিনি গলিত NaCl, কিনা হয় গলিত NaCl কে একটা ভোল্টমিটার পাত্রে নিয়ে যদি আমরা কি করি, গ্রাফাইটকে অ্যানোড হিসাবে এবং আয়রনকে যদি আমরা আয়রন দণ্ডকে যদি ক্যাথোড হিসাবে ব্যবহার করে আমরা সোডিয়াম ক্লোরাইড, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে কি হবে, তাহলে যেহেতু NaCl গলিত অবস্থায় নেওয়া হয়েছে
এটা কি হবে, আয়নে বিয়োজিত হয় Na প্লাস এবং Cl মাইনাস, তাই তো। প্রথমে এরকম আয়ন উৎপন্ন করে। এরপরে ধরো এই ভোল্টমিটার পাত্রে কি নেওয়া হয়েছে, NaCl নেওয়া হয়েছে। তো NaCl গলিত অবস্থায় এখানে ধরো নেওয়া হয়েছে, এখানে কি রয়েছে, প্রচুর আয়ন রয়েছে, এরকম Na প্লাস Cl মাইনাস আয়ন রয়েছে। তো এখানে কি করা হয়, দুটো তড়িৎদ্বার নিতে হবে, ঠিক আছে, এরকম দুটো তড়িৎদ্বার নেওয়া হয়, ঠিক আছে। এবার এখানে গ্রাফাইট, যেটা ধরো এটা হচ্ছে গ্রাফাইট দণ্ড, এটাকে গ্রাফাইট দণ্ড, এটা হচ্ছে, আর এইটা হচ্ছে ধরো আয়রন দণ্ড। এবার কি করা হয়, এই দ্বন্দ্ব দুটিকে কি করা হয়, একটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে কি যুক্ত করতে হবে, একটাকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে কি করতে হয়, যুক্ত করতে হয়। তো যেটা গ্রাফাইট সেটাকে ব্যাটারির, এটা হচ্ছে ধরো সেই ব্যাটারি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো কি হয়, এরকমভাবে এই দণ্ডদের সঙ্গে কি করা হয়, তার দিয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে কি করা হলো, আয়রন দণ্ডকে, এবং যে গ্রাফাইট দণ্ড রয়েছে সেটাকে এখানে এইভাবে ধরো তার এখানে সুইচ লাগানো আছে, আচ্ছা, সেই সুইচ দিয়ে ধরো বর্তনী কানেক্ট করা যাবে। এখানে কি করা হলো, যে আয়রন দণ্ড, এই গ্রাফাইট দণ্ড সেটাকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হলো। তো এটা কি হবে, এটা তাহলে ক্যাথোডের আচরণ করবে, এটা হচ্ছে কি অ্যানোড হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তখন কি হবে, যে Na প্লাস আয়ন অর্থাৎ ক্যাটায়নগুলো ছিল সেগুলো কি হবে, কোন দিকে যাবে, ক্যাথোডের দিকে যাবে, অর্থাৎ এই দিকে যাবে। ঠিক একইভাবে যে অ্যাননগুলো রয়েছে সেই অ্যাননগুলো কোন দিকে যাবে, অ্যানোডের দিকে গমন করবে। তখন এই Na প্লাস ক্যাথোডের সংস্পর্শে এসে কি করবে, Na প্লাস কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হবে, প্রথম পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ সোডিয়াম পরমাণুতে কি হবে, পরিণত হবে। তো এইভাবে সোডিয়াম পরমাণুগুলো আস্তে আস্তে কি হবে, জমা হবে, সেটা ধাতুর আকারে। আচ্ছা, একইভাবে গ্রাফাইট যে দণ্ড রয়েছে সেই গ্রাফাইট যে অ্যানোডটি রয়েছে সেই অ্যানোডে কি হবে, Cl মাইনাসগুলো কি হবে, সেখানে যেহেতু নেগেটিভ আধান রয়েছে ও কি করবে, ইলেকট্রন বর্জন করবে, ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে কিসে পরিণত হবে, ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এবার যেহেতু এখানে অনেকগুলো ক্লোরিন পরমাণু এইভাবে তৈরি হবে, দুটো ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে কি তৈরি করবে, ক্লোরিন গ্যাস তৈরি করবে। তো এইভাবে কি করা হয়, সোডিয়াম ক্লোরাইডে কি করা হয়, তড়িৎ বিশ্লেষণ সম্পন্ন করা হয়। তো এইভাবে আমরা তড়িৎ বিশ্লেষণ বা যে কোনো তড়িৎ বিশ্লেষণ কি করা হয়, তড়িৎ বিশ্লেষণ এইভাবে সম্পন্ন হয়ে থাকে, যেখানে ক্যাথোডগুলো কি হয়, ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে গমন করে, অ্যানায়নগুলো অ্যানোডের দিকে গমন করে, এবং ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে কি হয়, প্রশমনমূলক বা পরমাণুতে পরিণত হয়। একইভাবে অ্যানায়নগুলো ইলেকট্রন বর্জন করে প্রশমনমূলক বা পরমাণুতে কি হয়, পরিণত হয়, দিয়ে কি হয়, যে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট বা ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থের উৎপন্ন হয়। তো এটাই হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণের আয়নীয় ব্যাখ্যা। আচ্ছা, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত উল্লেখযোগ্য কিছু বিষয়সমূহ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় আমাদের কি কি বিষয়ের প্রতি নজর রাখতে হবে। তো তড়িৎ বিশ্লেষণের সময় যেটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের সময় আমাদের সমপ্রবাহী তড়িৎ, অর্থাৎ যেটাকে বলছে ডিসি কারেন্ট, সেটাকে ব্যবহার করা হয়। সবসময় কি ব্যবহার করা হয়, ডিসি কারেন্টটাকে আমরা ব্যবহার করতে পারবো। এখানে এসি কারেন্টের মাধ্যমে কিন্তু তড়িৎ বিশ্লেষণ হয় না। তো ডিসি কারেন্ট, এসি কারেন্ট, তোমরা যখন এর যে ইলেকট্রিকের তোমাদের যে অধ্যায়টি রয়েছে তড়িৎ, সেখানে তোমরা এই ডিসি কারেন্ট, এসি কারেন্ট সম্পর্কে কি এগুলো ভালোভাবে জানতে পারবে। আচ্ছা, শুধু এখন শুনে রাখো যে তড়িৎ বিশ্লেষণের সমপ্রবাহী কারেন্ট তড়িৎ বা ডিসি কারেন্ট কি করা হয়, ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তির, এখানে কি হয়, তড়িৎ শক্তির বিনিময়ে রাসায়নিক পরিবর্তন ঘটে, যেটা আমরা এখানেও দেখতে পেলাম। যখন আমরা এই ব্যাটারির প্রান্তের সঙ্গে যুক্ত করে যখন সুইচ অন করে দিলে কি হয়েছিল, এর মধ্যে যে তড়িৎ প্রবাহ চলছিল সেই তড়িৎ প্রবাহের দরুন কি হচ্ছে, ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে, অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যাচ্ছে, দিয়ে সেখানে ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে কি হচ্ছে, সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট দেখো পদার্থ উৎপন্ন হচ্ছে। তো এক্ষেত্রে তড়িৎ শক্তির বিনিময়ে কি হয়েছে, রাসায়নিক পরিবর্তন ঘটছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে তড়িৎদ্বারে ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে
যে তড়িৎ দ্বারে ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে প্রশম পরমাণু বা মূলকে পরিণত হয় তাকে বলা হয়ে থাকে ক্যাথোড। তার মানে এখানে যে দেখো সোডিয়াম Na+ আয়ন অর্থাৎ ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে প্রশম পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে যে দণ্ডে এই বিক্রিয়াটি হয়ে থাকে সেটাই হচ্ছে কি ক্যাথোড। তাহলে এখানে এই যে আয়রন দণ্ড নেওয়া হয়েছে সেখানে আয়রন দণ্ডটি কি এখানে হচ্ছে ক্যাথোডের মতো আচরণ করছে। আচ্ছা, ঠিক একইভাবে যে তড়িৎ দ্বারে অ্যানায়নগুলো ইলেকট্রন বর্জন করে প্রশম পরমাণু বা মূলকে পরিণত হয় তাকে আমরা কি বলে থাকবো অ্যানোড। যেখানে গ্রাফাইট দণ্ডটি এখানে কি অ্যানোড হিসাবে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, তো তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ইলেকট্রন গ্রহীত হয় তাই ক্যাথোডে কি ঘটে বিজারণ ঘটে। অপরদিকে অ্যানোডে ইলেকট্রন গ্রহীত হয় তাই অ্যানোডে কি ঘটে জারণ ঘটে। তো জারণ বিজারণ আমরা অনেকটা যে পর্যায়ে যে সারণী আমরা পড়েছিলাম সেখানেও আমরা জারণ বিজারণ প্রক্রিয়াটি পড়ে এসেছিলাম, তাই না? যখন কি হয় কোনো পরমাণু বা কোনো আয়ন সেটা কি হয় সেটা ইলেকট্রন গ্রহণ করে তখন যে প্রক্রিয়াটি হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে কি বিজারণ প্রক্রিয়া। তাহলে এখানে দেখো ক্যাথোডে যেহেতু এই বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে এই বিক্রিয়াটা কি এটা হচ্ছে বিজারণ। ঠিক একইভাবে এখানে যখন যেখানে ইলেকট্রন বর্জিত হয় বা যে কোনো পরমাণু বা কোনো আয়ন যদি ইলেকট্রন বর্জন করে সেটা কি হবে জারণ বিক্রিয়া। তাহলে ক্যাথোডে কি হবে ক্যাথোডে হবে বিজারণ, অ্যানোডে কি হবে জারণ বিক্রিয়া। আচ্ছা, তো এই হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের সময় আমাদের কোন কোন বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন। আচ্ছা, এরপরে আজকে আমরা জলের তড়িৎ বিশ্লেষণ কি করা হয় সেটা এবার আমরা দেখব। আচ্ছা, বিশুদ্ধ জল, তো বিশুদ্ধ জলের মধ্যে যে জলের যে অণুগুলো রয়েছে অর্থাৎ H2O সেটা কি হয় এর নগণ্য অংশ বা খুব সামান্য অংশ এটা বিয়োজিত হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে। তো এই হচ্ছে ধরো জলের ক্ষেত্রে কি খুব নগণ্য অংশ বিয়োজিত হয়ে কি করে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে কোন একটা বিশুদ্ধ জলের ক্ষেত্রে। কিন্তু এই বিশুদ্ধ জলে যদি সামান্য একটু অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় তখন কি হবে এই যে দ্রবণের যে আয়নের সংখ্যা সেটা কি হবে অনেক গুণ কি হয় বেড়ে যায়। ফলে ওই জল তখন কি হয় তড়িতের সুপরিবাহী হয় এবং ওর তড়িৎ বিশ্লেষণ তখন সম্ভব হয়ে ওঠে। তো সেই কারণে যখন আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করব তার সঙ্গে সামান্য একটু অ্যাসিড বা ক্ষার কি করতে হবে আমাদের যোগ করতে হবে। আচ্ছা, এবার কি করে আয়নের সংখ্যা বৃদ্ধি করা যায় সেটা তো আমরা জানলাম। এবার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অর্থাৎ কি করে তড়িৎ বিশ্লেষণ হয় সেটা এবার আমরা দেখব। আচ্ছা, তো কি করে তড়িৎ বিশ্লেষণ হয় সেটা এবার আমরা দেখব। তো জলের তড়িৎ বিশ্লেষণের জন্য কি করা হয় একটি কাচের বিকার নেওয়া হয়, এইরকম কাচের বিকার নেওয়া হয়। আচ্ছা, তো মোটামুটি ছবিটা আঁকলাম। এই কাচের বিকারে কি করা হয় এইখানে ছিদ্র করা হয়, এরকম ভাবে ধরো ছিদ্র করা হয় দু প্রান্তে। ছিদ্র করে এইটাকে কর্ক দিয়ে ভালো করে বন্ধ করা হয়। এবার এই যে কর্ক দেখছো এই কর্কের মধ্যে দিয়ে কি করা হয় দুটি প্লাটিনামের তার কি করা হয় যুক্ত করা হয়। তাহলে কি হলো একটি কাচের বিকার নেওয়া হলো, তার তলদেশে কি করা হলো দুটি ছিদ্র করে রবার কর্ক দিয়ে সেটাকে ভালো করে বন্ধ করা হয়। এবার কর্কের মধ্যে দিয়ে দুটি প্লাটিনামের তার কি করা হয় এই রকম ভাবে পাত্রের ভিতরে প্রবেশ করানো হয় প্লাটিনাম তারকে। আচ্ছা, এবার এই প্লাটিনাম তারকে প্রবেশ করানোর পর পাত্রের ভিতরে প্রবেশ করানোর পর তার দুটির সঙ্গে প্লাটিনাম দণ্ড এখানে কি করা হয় এর সঙ্গে যে দণ্ড থাকে সেই প্লাটিনাম দণ্ডকে নিয়ে সে প্লাটিনাম দণ্ডের সঙ্গে তারটাকে এইভাবে যুক্ত করা হয়। তাহলে এইভাবে তার দুটোকে কি করা হয়েছে কর্কের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়েছে, দিয়ে সেটাকে কি করা হয়েছে প্লাটিনাম দণ্ডের সঙ্গে এইভাবে যুক্ত করা হয়েছে। আচ্ছা, তো এই যে প্লাটিনাম দণ্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে এরপর এই যে পাত্রে নেওয়া হবে এখানে কি অ্যাসিড মিশ্রিত জল নেওয়া হবে। কি নেওয়া হবে অ্যাসিড মিশ্রিত
জল নেওয়া হবে। এইভাবে অ্যাসিড মিশ্রিত কি করা হয়, জল নেওয়া হয়। এরপর দুটো টেস্ট টিউবকে কি করা হয়, উপর করে এইভাবে এইটাকে দ্বন্দ্ব দুটিকে এইভাবে উপর করে ঢেকে দেওয়া হয় টেস্ট টিউব দিয়ে। কাচের পাওয়া যায় টেস্ট টিউব, সেখানে এগুলোকে ব্যবহার করা হয়। আচ্ছা, তো প্রথমে এইভাবে কি করা হয়, আগে অ্যারেঞ্জমেন্টটা করে নেওয়া হয়। তাহলে এইভাবে তখন এই যে তার দুটি দেখছো, এই তার দুটির সঙ্গে এবার ব্যাটারির একটি নেগেটিভ প্রান্তের সঙ্গে এবং একটি কি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়। আচ্ছা, তাহলে এই যে কাজ উপযুক্ত পরিমাণ কি নিয়েছি আমরা, সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কি নেওয়া হয়েছে, জল নেওয়া হয়েছে, যাতে প্লাটিনাম দণ্ডটি কি হয়, সবসময় জলে ডুবে থাকে। অর্থাৎ এই যে দণ্ডগুলো নেওয়া হয়েছে এটা যাতে জলে কি করা থাকে, ডুবে থাকে। এবার এই যে প্লাটিনামে তার দুটি দেখানো হয়েছে যে ওখানে প্রান্তে কি করা হয়, ব্যাটারির সঙ্গে যুক্ত করে তড়িৎ চালনা করা হয়। তো কিছুক্ষণের মধ্যে কি হবে, তড়িৎ চালনা করার পরে কিছুক্ষণের মধ্যে দুটি তড়িৎদ্বার থেকে কি হবে, বুদবুদ আকারে গ্যাস উৎপন্ন হতে শুরু করে এবং এখানেও কি হবে, বুদবুদ আকার তৈরি হবে। এই দিকেও কি হবে, বুদবুদ আকার তৈরি হবে এবং বুদবুদ আকারে কি হবে, উপরের দিকে কি হবে, গ্যাস সঞ্চিত হতে থাকে। আচ্ছা, তো জলের নিম্ন অপসারণের মাধ্যমে কি হয়, টেস্ট টিউবের উপরের অংশে সেই গ্যাসগুলো সঞ্চিত হয় এবং ক্যাথোডের উপরে বসানো টেস্ট টিউবে সঞ্চিত গ্যাসের যে আয়তন হবে, সঞ্চিত গ্যাসের আয়তন অ্যানোডের উপর বসানো টেস্ট টিউবে সঞ্চিত গ্যাসের আয়তনের কি হয়, দ্বিগুণ হয়ে থাকে। তো এটা কি করে হয় না হয়, বা কোন টেস্ট টিউবে বা কোন তড়িৎদ্বারে কি গ্যাস উৎপন্ন হচ্ছে সেইটা এবার আমরা দেখব। অর্থাৎ জলে যে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে তার ব্যাখ্যাটা কি হবে। আচ্ছা, তো জলের অণুগুলোর বিয়োজনে আমরা কি দেখতে পেলাম যে প্রথমে বিশুদ্ধ যে জল নেওয়া হয় সেখানে স্বল্প সংখ্যক H+ এবং OH- আয়ন উৎপন্ন হয়। অ্যাসিডের উপস্থিতিতে কি হবে, দ্রবণে আয়নের যে সংখ্যা সেটা কি হবে, অনেক গুণ বেড়ে যায়। তখন সেটা কি তড়িতের সুপরিবাহী হয়ে ওঠে। তো অ্যাসিড মিশ্রিত জল কি তড়িতের সুপরিবাহী এবং তড়িৎ প্রবাহিতকালে কি হয়, পরিবহনকালে যে H+ আয়নগুলো রয়েছে, H+ আয়নগুলো কি হবে, ক্যাথোডের সংস্পর্শে আসবে। কোন দিকে আসবে, ক্যাথোডের দিকে আসবে। তো ক্যাথোডের যখন সংস্পর্শে আসবে H+ আয়নগুলো কি হবে, ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে কি হবে, প্রথমে প্রথম পরমাণু হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। এই হাইড্রোজেন পরমাণু এখানে কি হবে, অসংখ্য হাইড্রোজেন পরমাণু তৈরি হবে। তো দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আচ্ছা, ঠিক একইভাবে এটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে ক্যাথোডে। আচ্ছা, এবার আমরা একটু অ্যানোডে দেখে নিই, অ্যানোডে কী ঘটনা ঘটছে। আচ্ছা, অ্যানোডে কী হয়, যে OH- আয়নগুলো রয়েছে বা অ্যানায়নগুলো রয়েছে সেগুলো কী হবে, অ্যানোডের সংস্পর্শে আসবে, দিয়ে সেখানে সে ইলেকট্রন কী করবে, বর্জন করবে। ইলেকট্রন বর্জন করে OH মূলকে পরিণত হবে। এবার এই OH মূলকগুলো পরস্পর যুক্ত হয়ে কী তৈরি করবে, OH মূলকগুলো পরস্পর যুক্ত হয়ে অক্সিজেন গ্যাস এবং কি তৈরি করবে, জল তৈরি করবে। তো এইভাবে কি হয়, অ্যানোডে বিক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে, যেখানে কি হয়েছে, অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তো অ্যানোডে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, অ্যানোডে কিন্তু তার দ্বিগুণ আয়তনের কি হয়, হাইড্রোজেন গ্যাস, এই ক্যাথোডে তার দ্বিগুণ পরিমাণ কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো এইভাবে কি হয়, জলের তড়িৎ বিশ্লেষণ সম্পন্ন হয়ে থাকে। তো এখন এই যে ক্যাথোডে যে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে তার প্রমাণ কি, তার প্রমাণ হচ্ছে ধরো যে ক্যাথোডে যে সঞ্চিত গ্যাসটি রয়েছে সেখানে যদি আমরা জ্বলন্ত একটা শলাকা প্রবেশ করাই তাহলে কি হবে, গ্যাসটি নীল শিখায় জ্বলবে। তো নীল শিখা যদি জ্বলে, তো নীল শিখা জ্বলার এটা প্রমাণ কি, যে ওখানে কি রয়েছে, যে গ্যাসটি রয়েছে সেটা হচ্ছে কি হাইড্রোজেন। অপরদিকে অ্যানোডে যে সঞ্চিত গ্যাসটি রয়েছে সেই গ্যাসে যদি আমরা শিখাহীন একটা জ্বলন্ত শলাকা প্রবেশ করাই তাহলে সেটা কি হবে, উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। সুতরাং অ্যানোডে যে গ্যাসটি রয়েছে বা সঞ্চিত হয়েছে সেই গ্যাসটি হচ্ছে কি, সেই গ্যাসটি হচ্ছে অক্সিজেন। তো এইভাবে কি হয়, জলের তড়িৎ বিশ্লেষিত হয়, যার মাধ্যমে কি হয়, জলের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস কি হয়, উৎপন্ন হয়ে থাকে। তো এ হচ্ছে জলের
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, যার মাধ্যমে কি হয়ে থাকে, জলের তড়িৎ বিশ্লেষণ হয়ে থাকে। তো তোমরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে জিনিসটা কি খুবই খুবই সহজ লাগবে। তো আজকে আমরা জলের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত জানলাম। এরপরে যে নেক্সট টপিক আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, আশা করি বিষয়গুলো খুব সহজ লাগবে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।